নমস্কার বন্ধুরা, ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো কিছু শারীরিক অসুস্থতার জন্য আমরা গত 2টি মঙ্গলবার আপনাদের জন্য কোনো গল্প নিয়ে আসতে পারিনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে শুনুন একটি জমজমাটি গ্রাম বাংলার শ্মশানের একটি ভয়াবহ গল্প। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। আমাদের আজকের গল্প শুভ্রনীল মিশ্রর লেখা শ্মশানের সেই রাত। আষাঢ় মাস শেষ হতে চলল, অথচ বৃষ্টি সেভাবে হয়নি। গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আজ দুপুর দিকে এক পশলা বৃষ্টি হয়েছে, আর সেই থেকে আকাশে মেঘও জমেছে, কিন্তু গরম কমেনি একটুও। দুপুরের বৃষ্টির সাথে একটু হালকা ঝড় হয়েছে, তাতেই ইলেকট্রিক সেই যে গেছে, আর আসার নামগন্ধ নেই। আমরা প্রতিদিনকার মতো সকলে জড়ো হয়েছি ক্লাব ঘরে। বসেছে নিত্যদিনের সন্ধ্যাকালীন আড্ডা। আমাদের ক্লাবের সেক্রেটারি ভম্বলদা বলল, শোন, বর্ষা ঢুকেছে, তাই ঠিক করা হয়েছে আমাদের ক্লাব থেকে উদ্যোগ নিয়ে এই বছর গ্রামের বিভিন্ন প্রান্তে এই নিম, বট, অশ্বত্থ জাতীয় 100খানা গাছ লাগানো হবে। কি বলিস তোরা সবাই? আমরা সমস্বরে বলে উঠলাম, অতীব উত্তম প্রস্তাব। নেপলা বলে উঠল, কিন্তু ভম্বলদা, শুধু আমরা 100খানা গাছ বসালেই কি হবে? আরো প্রচুর গাছ লাগানো দরকার। তবে যদি গরমের হাত থেকে কিছুটাও রক্ষা পাই আমরা। ভম্বলদা বিজ্ঞের মতো বলল, ঠিক বলেছিস নেবলা। আশেপাশের গ্রামের বিভিন্ন ক্লাবের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের দেখা দেখি তারাও বেশ কিছু গাছ লাগাবে এই বর্ষাতে, এবং তাদেরকে গাছের চারা আমরাই সাপ্লাই দেব। এবং তাদের উৎসাহ বাড়ানোর জন্য সেই দিনগুলিতে আমরাও তাদের সঙ্গে গাছ লাগানোর জন্য থাকব। কেমন? মেঘটা আরো গুমট করে এসেছে। সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। তাই ভম্বলদা আমাদের বলল, না রে, আজ তাহলে বাড়ি যাওয়া যাক। মেঘের অবস্থা ভালো নয়। কালকে না হয় সব প্ল্যানিং করা যাবে। চল সব। আমরা সবে উঠতে যাচ্ছি, এমন সময় ওপাড়ার দেবু ঘোষ হাঁপাতে হাঁপাতে ক্লাব ঘরে এসে ঢুকল। ভম্বলদা বলল, কি হয়েছে দেবুদা? তুমি এমন হাঁপাতে হাঁপাতে ছুটে এলে কেন? কিছু হয়েছে? দেবেন সোজা ভম্বলদার হাত দুটোকে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। আমরা সবাই বললাম, আরে দেবেনদা, তুমি একটু শান্ত হয়ে বসো, তারপর বলো কি হয়েছে। আগে বসো তো, বসো বসো। দেবুদা জল খেয়ে গামছার খুঁটে চোখ মুখ মুছে বলল, আমার বড় বিপদ রে ভম্বল, তোরাই একমাত্র আমার ভরসা।
দেবু একটু নাক টেনে পরিষ্কার করে, কাকা দেও রেখেছে রে ভম্বল। আমরা বললাম, সে কি গো, কখন হলো? আমরা তো কিছু শুনিনি। দেবু একটু নাক টেনে পরিষ্কার করে নিয়ে বলল, সম্ভবত দুপুরের ওই ঝড় বৃষ্টির পরেই হবে। এখন আমি বড় অসহায়। তোরাই আমার ভরসা রে ভাই, আমাকে উদ্ধার কর। আমাদের পাড়ার সকলের দুয়ারে দুয়ারে ঘুরেছি, কেউ এই দুর্যোগের মধ্যে অমাবস্যার রাতে মরা নিয়ে শ্মশানে যেতে রাজি হচ্ছে না রে। আর তোরা তো জানিস, বল, আমার আপনজন বলতে ছিল ওই কাকা, আর কাকারও আপনজন বলতে আমি। এখন আমি সেই সকালে পাশের গ্রামে একজন রোগীর বাড়ি গিয়েছিলাম কিছু ওষুধ দিতে। ওই ঝড় বৃষ্টির পর ঘরে এসে দেখি কাকার নিথর দেহখানা পড়ে রয়েছে, তাতে প্রাণ নেই। দেবেন ঘোষদের বাড়িটা আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে। তারা আমাদের গ্রামের আদি বাসিন্দা নয়। শুনেছি এখানের যে জমিদার ছিল, সেই জমিদার নাকি তাদের এই গ্রামে নিয়ে এসে বসিয়েছিল। তাদের পূর্বপুরুষ থেকেই ছিল কবিরাজ, মানে দেবেনদের পূর্বপুরুষরা চিকিৎসা বিদ্যায় ছিল পারদর্শী। জড়িবুটি দিয়ে চিকিৎসা করত গ্রামের মানুষদের, আবার টুকটাক ঝাড়ফুঁকও জানত, বিষ নামানো, হাড় ছোড়া ইত্যাদি ইত্যাদি। তার কাকা নরহরি বিয়ে থা করেননি, আর দেবেনের মা বাবা ছোটবেলায় কোনো এক অজানা রোগে মারা পড়েছিল। কাকাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, এমনকি নিজের সমস্ত চিকিৎসা বিদ্যা শিখিয়েছে তাকে। তার কাকা একটু অন্য ধরনের মানুষ ছিল, মানে বেশিরভাগ সময়েই, বিশেষ করে সারা রাত ব্যাপী দেখতাম তাদের বাড়ির ঈশান কোণের যে চাপা গাছটা রয়েছে, ঠিক তার তলাতেই ওদের ঠাকুর থান। সেখানে বসে বসে কি সব বিশেষ পুজো আর্চা করত। তবে সে সময় সেখানে যাওয়া সকলের ছিল নিষেধ, এমনকি দেবেনেরও। আমাদের গ্রামের দিকে বেশিরভাগ ঠাকুরতলাতেই এই থাকে পোড়া মাটির হাতি ঘোড়ার মূর্তি, কিন্তু তাদের ঠাকুরতলাতে হাতি ঘোড়া নয়, অনেকগুলো ছোট বড় মাঝারি আকারের পোড়া মাটির হা করে থাকা বরাহ মূর্তি। এবং সেই মূর্তিগুলোর সামনে একখানা বিচিত্র ধরনের গোল পাথর স্থাপন করা। সেই পাথরটা আসলে পাথর নাকি কোনো দেবমূর্তি তা বোঝার উপায় নেই, কারণ তার সর্বত্র সব সময় এক মোটা পলেস্তারার মতো সিঁদুরের প্রলেপ লাগানো থাকে। আজ থেকে মাস 6 আগে নরহরি এক পূর্ণিমার রাতে কি সব বিশেষ ক্রিয়াকলাপ করতে গিয়েছিল ঠাকুরতলায়। তারপর থেকে তার শরীরের ডান দিকটা একেবারে অবশ হয়ে যায়, একেবারে বিছানা থেকে উঠতে পারতো না, ভালো করে কথাও বলতে পারতো না।
দেবেনকে খাইয়ে পর্যন্ত দিতে হতো নিজের হাতে করে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ভাবলাম, যাক, মানুষটা যন্ত্রণা থেকে মুক্ত হলো। ভম্বলদা বলল, কোনো চিন্তা নেই দেবেন্দা, আমরা আছি তো নাকি? আমরা যাব শ্মশানে, আমরা সৎকারের ব্যবস্থা করব। তুমি বাড়ি গিয়ে জোগাড় যন্ত্র শুরু করো, আমরা আসছি। এই নাপলা, তুইও দেবেন্দার সঙ্গে এগো। আর নীরেন, তুই আগই বাগদিকে খবর দে, সে যেন আসার পথে সঙ্গে দুটো বাঁশ কেটে নিয়ে আসে আমাদের ঝাড় থেকে। তারপর 10 মিনিটের মধ্যে সকলে বাড়িতে জানিয়ে চলে আয় দেবেন্দার বাড়িতে, কেমন? আমরা 5 জন আর দেবেন্দা আগুই বাগদি মিলে যখন শ্মশানে পৌঁছালাম, তখন আকাশে মেঘ তুমুল তাণ্ডব শুরু করেছে। ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এমতা অবস্থায় দাহ কাজ শুরু করা কোনোভাবেই সম্ভব নয়। আর এই দুর্যোগের মধ্যে শ্মশানের ডমও হয়তো কোথাও চুল্লু মেরে পড়ে আছে, তাকেও খুঁজে বার করতে হবে। তার আগে সব দেহ সহ আমাদের শ্মশানের ওই চালা ঘরটাতে আশ্রয় নেওয়াটা খুবই দরকার। চালাটার ভেতরে ঢুকে কাঁধ থেকে সব দেহ নামিয়ে রাখা হলো একদিকে। তারপর আমরাও বসলাম দেওয়ালে হেলান দিয়ে। অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে, তার উপর ওরকম একটা বলিষ্ঠ লোকের মরা দেহ কাঁধে করে। হাঁপিয়ে উঠেছে সকলে, তাই কারো সেদিকে খেয়াল নেই, বসে পড়েছে সবাই। আগুই বাগদি খেকিয়ে উঠল, কি করো কি বাবুরা? শ্মশানে এরকম ভাবে সব দেহ ফেলে রাখতে নেই, কেউ অন্তত স্পর্শ করে বসো, নাহলে মহা বিপদ হবে। ভম্বলদা বলল, এই নেপলা, তুই খাটটার কাছে কাকার মরা দেহটা ছুঁয়ে বস। নেপলা ভয়ে ভয়ে ঢোক গিলে বলল, আমায় ক্ষমা করো গুরু, আমার দ্বারা ওটি হবে না গো। ভম্বলদা ধমক দিয়ে উঠল, তোর টিম কোথাকার? এই সাহস নিয়ে তুই সপ্তাহ করতে এসেছিস? আহম্মক কোথাকার! উঠে আয় বলছি ওখান থেকে। এই রোম্যান, তুই বস ওখানে। রমেনের ইচ্ছে না থাকলেও ভম্বলদার ভয়ে কিছু বলতে না পেরে খাটিয়ার একটা ঘোরাতে হেলান দিয়ে বসে পড়ল মাটিতে, আর ডান হাতটা ঠেকিয়ে রাখলো চাদরে মোড়া সব দেহের পায়ের হাঁটুর উপর। ঘরের মাঝখানে সঙ্গে আনা হ্যারিকেনটা টিমটিম করে জ্বলছে। বাইরের সমস্ত চরাচর ডুবে গেছে নিকষ কালো অন্ধকারে। এমন সময় ঝড়ের সঙ্গে সঙ্গে বজ্রপাত সহযোগে শুরু হলো প্রবল বৃষ্টি। দেবেন কাচুমাচু করে বলল, এখন কি হবে? এই অবস্থাতে তো আর চিতা জ্বালানো যাবে না, আর ডমেরও দেখা নেই। ভম্বলদা তাকে বুঝিয়ে বলল, চিন্তা করো না, ব্যবস্থা ঠিক কিছু একটা হয়ে যাবে। বৃষ্টিটা তো আগে থামতে দাও, আর ডমের চিন্তা করো না, সেও এসে পড়বে। প্রায় অনেকটাই সময় পার হয়ে গেল, রাত্রিও হয়েছে বেশ, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। প্রবল ধারায় বৃষ্টি পড়েই চলেছে, সাথে বজ্রপাত আর ঝোড়ো হাওয়া। ফলে একটু একটু শীত করতে শুরু করেছে।
আমরা প্রায় হেরিকেনটার কাছাকাছি এসে বসেছি সকলে। নানাবিধ কথাবার্তা চলছে, সকলে গল্পে মশগুল। হঠাৎ করে পেলার মুখ থেকে একটা অস্ফুট গোঙানির মতো শব্দ বেরিয়ে এলো। আমরা সকলে পেলার দিকে তাকিয়ে দেখি পেলা বাইরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর মুখ দিয়ে ওই রকম অস্ফুট স্বর বেরিয়ে আসছে, যেন আমাদের কিছু একটা বোঝাতে চাইছে, কিন্তু ভয়ের চোটে বা ঘটনার আকস্মিকতার কারণে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। বেলার দৃষ্টি অনুসরণ করে বাইরের দিকে তাকাতে আমরাও সকলেই ভয়ে চিৎকার করে উঠলাম। আলো অন্ধকারের মাঝে যেন মিশে আছে একটা অতীব কালো ও চকচকে মিশমিশে শরীর, বিশাল আকার, এক মুখ সাদা দাঁত বার করে নিশ্চুপে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক চালাঘরটার ফাঁকা অংশটার দিকে। এ কোনো জীবন্ত মানুষ হতেই পারে না। এ নির্ঘাত এই শ্মশানের কোনো অপার্থিব বাসিন্দা। আর একটু হলেই হয়তো জ্ঞান হারাতাম যদি না সেই মুহূর্তে আগুই বাক্তির দিকে আমার দৃষ্টি পড়ত। দেখি সেও একইভাবে বাইরের সেই বিশাল মূর্তির দিকে তাকিয়ে হাসছে। আগুই বাগদি হাসতে হাসতে বলল, আরে ভয় পাওয়ার কিছু নেই, ও হলো নগেন, এই শ্মশানের দোম। আমরা এর আগে কোনোদিনও শ্মশানে আসিনি, তাই চিনিও না তাকে। এই প্রথমবার দেখছি, তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক। আগুই বাগদির নিত্য কাজ শ্মশানে, তাই সে ভালোভাবেই চেনে। আবারও বলল, ওর ওই একই দোষ, হঠাৎ করে চুপি সারে এসে লোককে একটু ভয় পাইয়ে দিয়ে মজা নেয়। নগেন বলল, এই আগুই কাকে নিয়ে এসেছিস রে? তারপর খাটিয়ার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, বলি তোমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই নাকি? এভাবে সব দাহকে আলগা ফেলে রেখে তোমরা মজা করছো এখানে? ধারণা আছে তোমাদের এ থেকে কি বিপদ হতে পারে? এখনই কেউ একজন মরা ছুঁয়ে বসো বলছি। এবারে হলধর মোড়া ছুঁয়ে বসে রইল। কিন্তু এভাবে আর কতক্ষণই বা বসে থাকা যায়? চুপচাপ বসে থাকতে থাকতে আর বাইরের ঠান্ডা হাওয়ার কারণে ঝিমুনি আসছিল। তাই আমি এই প্রথম বললাম, আচ্ছা, এভাবে কতক্ষণ চুপচাপ বসে থাকা যাবে? আর বৃষ্টি কতক্ষণে থামবে তাও তো বলা মুশকিল। তার থেকে বরং এক কাজ করলে হয় না? কেউ একখানা ভূতের গল্প শোনাও না। এই রাতে শ্মশানের পরিবেশে জমবে ভালো। কি বলো বাকিরা? বাকিদের অভিমত কি ছিল জানি না, তবে পেলা চিৎকার করে উঠল, ওরে বাবা, একই একই মরা ধরে বসে আছি শ্মশানে, তারপরে ভূতের গল্প? না বাবা, না না না, না, থাক থাক থাক, কোনো দরকার নেই বাবা, থাক। ভোম্বলদা দাঁত কিড়মিড় করে ধমক দিয়ে উঠল পেলার উদ্দেশ্যে, চুপ কর বেটা পেলারাম। বেটার নামও পেলারাম, বেটা কাজেও পেলু। ও ঠিকই তো বলেছে, জমবে ভালো। হোক হোক। ওই কাকা, এই তো বহুদিন ধরে শ্মশানে আসছো, একখানা গল্প শোনাও না গো।
আগুই কাকা গলা খাকারি দিয়ে বলল, মানে আমার সেরকম আর সেরকম আর তার থেকে নগেন ভালো বলতে পারবে। ও তো দিন রাত এখানেই থাকে। আচ্ছা, এই মরা ছুঁয়ে থাকার ব্যাপারটা কি বলতো? মানে এটা কেন করতে হয়, আর না করলেই কি হতে পারে? নগেন ডোম এক চটকা হেসে নিয়ে বলল, ওতে তো অনেক কিছুই পারে, তবে সকলের মৃত্যু নির্ধারিত হয়ে যাবে সেই মুহূর্তে। আমরা তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি দেখে বলল, বুঝলে না তো কিছু। দাঁড়াও, একটা ঘটনার কথা তোমাদের বলি। শোনো, আমার তখন তোমাদের মতোই কৈশোর বয়স। এই সবে বাবা আমাকে হাতে ধরে কাজ শেখাচ্ছে। বাবার সঙ্গে এই শ্মশানে পড়ে থাকতাম। ঠিক আজকের মতো সেদিনও ঝড় বৃষ্টি মাথায় করে একখানা মরা এলো এই শ্মশানে। গরু চড়াতে গিয়ে দুপুর বেলা বাজ পড়ে মারা গিয়েছিল এক বৃদ্ধ। ওরা যখন শ্মশানে নিয়ে এলো তখন রাত্রি আন্দাজ 9টা, 9:30 কম নয়। তারাও শ্মশানে পৌঁছেছে আর শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি। অগত্যা দাহ কাজ শুরু করা যাবে না। ঠিক ওই চালা ঘরটাতেই বসেছিল মরা নামি। যারা সঙ্গে এসেছিল সকলে মদের নেশায় একেবারে বুঁদ হয়ে রয়েছে। মরা নামিয়ে পড়ে আর ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, টলমল করছে। বাবা তাও বলেছিল তাদেরকে যে কেউ একজন মরা ছুঁয়ে বসো। তারা শুনলই না বাবার কথা। অপুরান্ত 2-1 কথা শুনিয়ে দিলে বাবার মুখের উপর। বাবাও চুপ করে বসে পড়ল ওই এক কোণায়। আমিও বাবার পাশে গিয়ে বসলাম, কারণ তাদের সঙ্গে বাক্যালাপ করাই বৃথা। তারা নিজেদের মধ্যে হই হুল্লোড় ফুর্তি করতে লাগলো। আমি আর বাবা চুপটি করে সেই কোণায় বসে রইলাম। এক সময় বৃষ্টি ধরে আসতে আমি বাবাকে চিতা সাজাতে সাহায্য করার জন্য বেরিয়ে এলাম পিছু পিছু। চিতা সাজানো হয়ে গেলে বাবা সেই ব্যক্তিদের উদ্দেশ্যে ডাক পারলেন সব নিয়ে আসার জন্য। তারাও যথারীতি কাল বিলম্ব না করে খাটিয়া সহ মরাকে নিয়ে এসে নামালো চিতার সামনে। চিতায় তোলার আগে কিছু ক্রিয়াকলাপ থাকে। এগুলো সম্পন্ন করার জন্য তাদের মধ্যেই একজন মরার উপরের চাদরটা সরাতেই আমরা সকলে সেদিকে তাকিয়ে আটকে উঠলাম। হাটিয়া সম্পূর্ণ ফাঁকা, ওরা নেই সেখানে। এ দৃশ্য দেখে বাকিদের নেশা কেটে গেল, শুধুমাত্র একজনের ছাড়া। সে সম্ভবত ওই বুড়োর মেয়ের ছেলে, সম্পর্কে নাতি। বাকিরা কি হলো, কোথায় গেল, এবার কি হবে বলা বলি করতে লাগলো। বাবা এবার ধমক দিয়ে বলল, আমি আগেই বলেছিলাম ওরা শুয়ে বসে থাকতে, তাহলে তাকে ডেকে নিয়ে যাবে। এবার বোঝো ঠেলা, ওমরা আর পাওয়া যাবে না। সেই ছেলেটি হুঙ্কার দিয়ে উঠল, যাবে না মানে? আমি রাজুকে ঠিক খুঁজে বার করব।
শালা দু পয়সার ডোম আমাকে জ্ঞান দিচ্ছে। আয় তোরা আয় আমার সঙ্গে, খুঁজে দেখি দাদু কোথায় আছে। কেউ তার সঙ্গে যেতে রাজি হলো না। বাবাও তাকে যেতে দিতে রাজি হলেন না, কিন্তু সে কথা শোনার ছেলে নয়। এগিয়ে গেল শ্মশানের ওই দক্ষিণ দিকের সেই ওই বিশালাকার বেলগাছটার দিকে। আমরা দূর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি সেই ছেলেটা বেল তোলাতে দাঁড়িয়ে পড়ল। তারপর গাছের উপর দিকে তাকিয়ে বলতে লাগলো, রাজু, রাজু, নেমে এসো রাজু। ওখানে ওভাবে বসে থেকে সময় নষ্ট করো না। তোমার চিন্তা তৈরি আছে দাদু, শুয়ে পড়বে চলো। গাছের উপর থেকে ওভাবে বসে থেকে কোনো লাভ হবে না দাদু। নেমে এসো মায়েরই বলছি। গাছের উপর থেকে কোনো প্রত্যুত্তর এলো না। এবার দেখলাম গাছটার কাছে এগিয়ে গিয়ে সে গাছের উপর থেকে ঝুলে থাকা একটা শীর্ণকায় পা ধরে টানতে লাগলো নিচের দিকে, আর বলতে লাগলো, নেমে এসো বলছি, কখন থেকে তোমাকে ডাকছি না দাদু। চলো বলছি, তোমার চিতা তৈরি আছে, শুয়ে পড়বে। নেমে আমাদের আজকের প্রস্তুত করা চিতাটার পাশেই গতকাল একটা চিতা জ্বলেছিল। আর ওই কিছু আধপোড়া কাঠ এখনো পড়ে আছে। বাবা বলল, মহা সর্বনাশ, সবাই এই আধপোড়া কাঠের মধ্যে থেকে একটা করে হাতে তুলে নিয়ে আমার সঙ্গে এসো, নাহলে তোমারাও বাঁচবে না কেউ, ওকেও বাঁচানো যাবে না। আমরা সেই আধপোড়া চিতা কাঠ হাতে সেই বেলগাছের দিকে দৌড়ে চললাম, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সব শেষ। আমরা তখন সবে অর্ধেক রাস্তায় এসে পৌঁছেছি, এমন সময় দেখলাম সেই বেলগাছের উপর থেকে শীর্ণকায় এক বিশাল আকার মূর্তি নেমে এসে সেই ছেলেটার মুন্ডটাকে বোতলের ছিপির মতো উপড়ে নিয়ে উধাও হয়ে গেল, আর তার শরীরটা পড়ে রইল সেই বেল তোলাতে। সে রাতে কেউ বাড়ি ফিরতে পারল না। সকলে ভয়ে ভয়ে মা শ্মশানেশ্বরীর মন্দিরে কাটিয়ে পরদিন সকালে যে যার বাড়ি ফিরে গেল। এই পর্যন্ত বলে থামল নগেন ডোম। আমরা বাইরের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি পড়া একেবারে বন্ধ হয়ে গেছে। নগেন বলল, তোমরা মরা নিয়ে এসো, আমি এগিয়ে গিয়ে চিতা সাজাই। আমরা মরা তুলতে যাব, হঠাৎ মনে হলো সেটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। মনের ভুল ভেবে আমরা খাটিয়াটা সহ নিয়ে হাজির হলাম চিতার কাছে। আগুই কাকা বলল দুজন গিয়ে নদীতে নেমে সবকে স্নান করিয়ে নিয়ে আসতে। আমি আর ন্যাপলা গেলাম যথারীতি সেখানে। যখন নদীর জলে নেমে স্নান করানো হচ্ছে, আমার মনে হলো যেন সেই মোড়া আমার হাত শক্ত করে চেপে ধরেছে। ভয়ে আমার ভিতর শুকিয়ে গেছে, কিন্তু সে ভয় বাইরে ব্যক্ত করলে ন্যাপলা হয়তো মরা সহ আমাকে ফেলে রেখে দৌড় লাগাবে। অন্ধকারে ততক্ষণে চোখ সয়ে এসেছে,
হারিকেনটা নামানো রয়েছে জলের থেকে একটু দূরে। আমি ভয়ে ভয়ে আমার হাতের দিকে তাকিয়ে দেখি একটা লতা আমার হাতে ফেসে গেছে। স্নান করিয়ে নিয়ে এসে মড়াকে তোলা হলো চিতাতে। জ্বলতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেছে। আকাশ এখন একেবারে পরিষ্কার, কিন্তু হঠাৎ করেই শোঁ শোঁ শব্দ করে একটা ঝড় উঠল। সাথে সাথে নগেন ডোম চিৎকার করে উঠল, কেউ আর 1 মিনিটের জন্য এখানে দাঁড়াবে না। এক্ষুনি সবাই মা শ্মশানেশ্বরীর মন্দিরে চলো, যদি বাঁচতে চাও তো। এ ঝড় নয়, মেঘও নয়, চলে এসো। আমরা তার পিছু পিছু দৌড়তে লাগলাম। দৌড়ে গিয়ে উঠলাম মা শ্মশানেশ্বরীর মন্দিরের দাওয়ায়। কিন্তু হঠাৎ খেয়াল হলো দেবেনদা তো নেই। আমরা সামনের দিকে তাকালাম, সেই চিতাটার দিকে। দেখি চিতা প্রায় নিভে এসেছে, আর ঠিক তার সামনে দাঁড়িয়ে আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেবুদা। দেখেই বোঝা যাচ্ছে ভয়ে তার চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। একটু নিচের দিকে আমাদের দৃষ্টি পড়তেই দেখি চিতার ভিতর থেকে একটা আধ পোড়া শীর্ণকায় হাত বেরিয়ে এসে ধরে রেখেছে দেবেন্দার হাত। আমরা দেবেন্দাকে বাঁচানোর জন্য এগোতে গেলাম, কিন্তু নগেন ডোম হুঙ্কার দিয়ে উঠল, বলল, খবরদার! মায়ের মন্দিরের চাতাল থেকে নিচে 1 পাও কেউ বাড়াবে না। যদি কেউ বেরোয় এখান থেকে, তাহলে আর বেঁচে ফিরবে না। একমাত্র এটাই নিরাপদ জায়গা। আমরা তাকিয়ে দেখি চিতা থেকে সেই সব ধীরে ধীরে উঠে বসছে। বুকে চাপা দিয়ে রাখা মোটা হাত পোড়া কাঠটা সোনার টুকরোর মতো যেন উড়ে গিয়ে পড়লো কিছুটা দূরে। আমরা ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে দেখছি সে দৃশ্য। ওদিকে দেবেন্দা প্রায় হাউ হাউ করে কেঁদে ফেলেছে। আমাকে আমাকে ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও কাকা। চিতা থেকে উঠে বসা সেই আধ পড়া সবটাও একবার মুখ হা করে হা হা করে হেসে উঠল। আমরা তখন একে অপরকে জড়িয়ে ধরেছি। সেই প্রেত বলল, ওইটার উপর রাখার জন্য মুখে বালিশ চাপা দিয়ে আমাকে মেরে ফেললি দেবেন, আর আমায় বলছিস তোকে ছেড়ে দিতে? আবার সেই অট্টহাসি আর দেবেনের করুণ আকুতিতে এক অতীব ভয়ঙ্কর শব্দ তরঙ্গের সৃষ্টি করছে সমগ্র শ্মশান ভূমি জুড়ে। সেই সব দেবেনকে 2 হাতে করে শূন্যে তুলে নিয়ে তার গলায় বসিয়ে দিলে একটা কামড়, আর দেবেন যন্ত্রণায় শেষ চিৎকারটা মুখ দিয়ে বার করে একেবারে চুপ করে গেল। ততক্ষণে সেই প্রেত দাঁত দিয়ে দেবেনের গলা থেকে মুন্ডটাকে আলাদা করে দিয়েছে। ধপাস করে মাটিতে পড়ে গেল দেবেনের দেহ, আর সেই আধ পোড়া লাশটাও ধপাস করে পড়ে গেল চিতার উপর। আমাদের কারোর মুখে কোনো শব্দ নেই, সবাই শুধু চোখ বিস্ফারিত করে তাকিয়ে আছে সামনের সেই ভয়ঙ্কর দৃশ্যের দিকে। ততক্ষণে ভোরের আলো ফুটে এসেছে। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। তো গল্পটি কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আপনারা আমাদের গল্প কে কোথা থেকে শুনছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।